সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, হজ কার্যক্রমের উদ্বোধন। ১৩ ফাটলে শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, ঝুঁকিপূর্ণ ভবনে মারাত্মক ক্ষয়ক্ষতির শঙ্কা। পেঁয়াজ, আদা, রসুনের ঝাঁঝ বাড়ছেই, ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সবজির দাম, বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুর বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের মানুষ যেন দুঃখ কষ্টে না থাকে, উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য হজ যাত্রীদের দোয়া করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের হজ কার্যক্রমের উদ্বোধন করে শান্তির ধর্ম ইসলামের পবিত্রতা রক্ষায় আলেম ওলেমাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম পবিত্র হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও সাম্যের প্রতীক। বিশ্বের সর্বোচ্চ হজ পালনকারী দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। এবছর হজে যাবেন 1,22,221 জন। আশকোনা ক্যাম্পে সকালে হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, হজ পালনে মানুষ যেন সুবিধা পায় সেটিই ছিল লক্ষ্য। বলেন, হজের সব কার্যক্রম সহজ হয়েছে, অনলাইনে সব পাচ্ছেন হজযাত্রীরা। প্রযুক্তির সাথে কাবার পথ এই প্রতিপাদ্য ধারণ করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার ফলে এখন সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী সকলেরই কার্যক্রম খুব সহজভাবে করা সম্ভব হচ্ছে। হজ ক্যাম্পের উন্নতি করেছে এবং আরেকটা কাজ করে দিচ্ছি, আমরা তেজগাঁ রেল স্টেশন এয়ারপোর্টের মধ্যে একটা আন্ডারপাস তৈরি করে দিচ্ছি এবং এই আন্ডারপাসটা কিন্তু খুব আধুনিক হবে, এমনকি এখানে এই মালপত্র ঘাড়ি করে টানতেও হবে না, সেই ধরনের ব্যবস্থা আমরা করে দেবো। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য হজযাত্রীদের কাছে দোয়া চান সরকার প্রধান। বাংলাদেশের যাতে যে উন্নয়নটা আমরা করতে পেরেছি, এই উন্নতি সমৃদ্ধির পথে যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ কষ্ট ভোগ করতে না হয়। সন্ত্রাস হয়, বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে, এই ধরনের মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে, আপনারা সেই দোয়াটা করবেন। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে আলেম ওলামাদের। সামান্য কিছু মানুষের জন্য এই ইসলাম ধর্মের বদনাম হয়, যারা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে। আসলে জঙ্গিবাদ সন্ত্রাস যারা করে তাদের কোনো ধর্ম নাই। কেউ যদি মনে করে যে নিরীহ মানুষকে হত্যা করে বেহেশতে যাবে, এটা কোনোদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো বলেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সেটা বলেননি। এখান থেকে যাতে সব বিরত থাকে সেটাও সকলকে উদ্যোগ নিতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন হবে পবিত্র হজ। 21 মে রাত 2:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের পর নড়ে বসেছে ঢাকা। বিদ্যমান 13টি ফাটল ভাবিয়ে তুলেছে নগরবিদদের। তবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হওয়ার পরও তা ভেঙে না ফেলায় জানমালের অধিক ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। 21 স্পেশালে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আহমদ বাবুর প্রতিবেদন। আজ দেখবেন প্রথম পর্ব। সিলেট শ্রীমঙ্গলের ফাটল রেখা থেকে 1918 সালে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। শ্রীমঙ্গলের মতো ঢাকার দোহার ও গাজীপুরের জয়দেবপুর সহ আরও কয়েকটি স্থানে দেখা দিয়েছে 13টি ফাটল। বিশেষজ্ঞরা বলছেন, এসব ফাটল রেখা থেকে যে কোনো সময় মাঝারি বা শক্তিশালী ভূমিকম্প হতে পারে। 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প হতে পারে, এরকম প্রায় 13টি ফাটল রেখা আমরা দেশের মধ্যেই সেগুলোকে চিহ্নিত করেছি। রাখাইন থেকে সিলেট হয়ে আসাম পর্যন্ত
ডাউকি ও ইস্টার্ন বাউন্ডারি ফল্ট রয়েছে, সেখানকার কম্পনেও বড় ক্ষতি হতে পারে। রাখাইন অঞ্চল থেকে একদম আসাম পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের পূর্বাংশে, আর ডাউকি ফল্ট বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। এই দুটো ফল্টে বস্তুত অর্থে সবচেয়ে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে, এবং এগুলো থেকে যদি ভূমিকম্প হয় সেটি 7 মাত্রার উপরে, কোথাও কখনো কখনো সেটি 8 মাত্রার উপরেও হতে পারে। মহানগরী ঢাকার ভবন ব্যবস্থাপনা নিয়ে কাজ করা রাজুকের প্রধান প্রকৌশলী বলছেন, অনেক সময় অতিবাহিত হয়েছে। এখন তৃতীয় পক্ষের মাধ্যমে রাজধানীর 21 লাখ ভবন পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। নগর উন্নয়ন কমিটি কর্তৃক একটা কমিটি গঠন করা হয়েছে কিভাবে থার্ড পার্টি অন্তর্ভুক্তকরণ করা যায়। স্ট্রাকচারালি ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো আমরা পরীক্ষা করব, এবং পরীক্ষার পর আমরা সিদ্ধান্ত নিব যে এটা রেট্রোফিটিং করতে হবে নাকি এটা ভেঙে ফেলতে হবে। ভবন নির্মাণ বিধিমালা কঠোর হয়েছে, জোর দেওয়া হয়েছে নজরদারিতে, বললেন রাজুক চেয়ারম্যান। নতুন বিল্ডিংগুলি যাতে ঝুঁকিপূর্ণ আর না হয়, এজন্য যেটা করছি যে আগে তো শুধু আর্কিটেকচারাল প্ল্যান আমরা নিতাম, এখন সাথে স্ট্রাকচারাল প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান, প্লাম্বিং প্ল্যান, ফায়ার প্ল্যান সব নেব। যারা প্ল্যান তৈরি করবে সমাপ্তি পর্যন্ত সুপারভাইজ করবে, এবং সুপারভাইজ করে যথাযথ বিধিবিধান পালন করে মানসম্পন্নভাবে এটা কনস্ট্রাক্ট করা হয়েছে বিল্ডিংটা, সেই মর্মে সার্টিফিকেট জুন মাসের 1 তারিখ থেকেই করব। ক্ষয়ক্ষতি কমাতে রাজুকের নেওয়া উদ্যোগগুলো কিছুটা হলেও স্বস্তিদায়ক দাবি করেন তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বেড়েই চলেছে পেঁয়াজ, আদা আর রসুনের ঝাঁজ। চিনির পাশাপাশি সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর বুয়েট বাজারের মুদি দোকানগুলোতে আদার যোগান কম। প্রতি কেজি চায়না আদা পৌঁছেছে 300 টাকার উপরে। অতিরিক্ত দাম বাড়ায় বিক্রি বন্ধ করে দিয়েছেন এই দোকানি। আদার নাই, আদার দাম বেশি, এখানে কাস্টমারের সাথে অনেক মার্কেটিং করতে হয়, বার্গেটিং এখানে রাখি না। কেজিতে পেঁয়াজ ছুঁয়েছে 80 টাকা, আলুর কেজি 40 টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়ানো হয়েছে আরও অনেক পণ্যের। আদা, তারপরে পেঁয়াজ, আলু, তেল, চিনি, মানে যেগুলো আপনার মানুষের বেশি প্রয়োজন ওগুলোর দামে বাইরে গেছে। ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনোটাই। এলাকা যে মাটিতে পারো খাজা নাই, এজন্য সবজির দাম অনেক বেশি ছিল, যেটা আমার ধারণা যে যার ক্ষেত্রে পটল হবে 100 কেজি, মানে আগে 100 কেজি খরার কারণে তার কাছে আসছে 30 কেজি। তবে এখন সবজি দেখা গেছে আজকে বাজারে আমদানি হচ্ছে, সামনে আশা করা সবজির দাম কমবে। সব ধরনের মাছের দামই বেশি, এজন্য ইলিশের সরবরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা। সব ধরনের মাছের দাম বেশি, নদীর মাছটা ধরা খাইলে, ইলিশ মাছটা ধরা খাইলে আপনার সব মাছের দামই কমে যাবে। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে উঠেছে আম, লিচু সহ প্রচুর দেশি ফল, তবে দাম এখনো চড়া। নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মাথায় হাত, জানান আয় ব্যয়ের হিসাব মেলানো কষ্টসাধ্য। পেঁয়াজ কিনতে আসছি, কয়েক দোকানে ঘুরে পেঁয়াজের দাম শুনেই 80 টাকা কেজি পেঁয়াজ কিনে, এটা কি সম্ভব? কাঁচা বাজার তো এই সময় আর একটু কম থাকার কথা, আমাদের জন্য একটু তুলনামূলক দামটা বেশি, আর একটু কম হলে আমাদের জন্য কেনাকাটায় সুবিধা হয়। যারা আমরা ফিক্সড ইনকাম গ্রুপ, আমরা যারা একটা নির্দিষ্ট আয়ের মানুষ, আমাদের জন্য এই বাজারে আসলে আমরা গলদঘর্ম হয়ে যায়। ব্রয়লার মুরগির কেজি 220 আর কক মুরগি 350 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুর পরও অমলিন আব্দুল গাফফার চৌধুরী। আজকের দিনে লন্ডনের একটি হাসপাতালে মারা গিয়েছিলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক গাফফার চৌধুরী। প্রথম প্রয়াণবার্ষিকীতে মৃত্যুঞ্জয়ী বরেণ্যজনকে স্মরণ করেছেন অখিল পোদ্দার। জীবন সাহান্যের বেশ কটি বছর বাবার সঙ্গে ছায়ার মতো ছিলেন মেয়ে বিনিতা চৌধুরী। অসুস্থ বাবাকে রেখেই একদিন হঠাৎ মৃত্যু হয় আদরের মেয়েটির। কন্যা হারানোর শোক খুব বেশি নিস্তেজ করে ফেলেছিল এদেশের সংগ্রাম স্বাধীনতায় জ্বলে ওঠা সাংবাদিক গাফফার চৌধুরীকে। মৃত্যুর আগে মেয়েকে সমর্পণ করা এই গানই ছিল বর্ষিয়ান জীবনের শেষ তর্পণ। বিনিতা বিনু মাগো চলে গেলে ভাবলে না গো, মাহারা সন্তান তোমার
বাঁচি কিভাবে। 1974 সাল থেকে ব্রিটেনে বাস করা আব্দুল গাফফার চৌধুরী স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক বাংলাদেশের। এদেশের সাংস্কৃতিক আন্দোলন আর ঐতিহ্য রক্ষায় তাঁর ভূমিকা ছিল সর্বব্যাপী। ভাষা আন্দোলনের শক্তি সঞ্চারী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আজও অবিনশ্বর সার্বজনীন। অতঃপর 52 থেকে 71 যখনই বাংলা কিংবা বাংলার মানুষ হয়েছে আক্রান্ত, তখনই গাফফার চৌধুরীর চিরঞ্জীব কলাম কিংবা কবিতা মশালের মতো পথ দেখিয়েছে। এই কলম যুদ্ধে নামতে গিয়ে বহু বন্ধু হারিয়েছি। আমাদের দেশে মুশকিল হচ্ছে, আমি তোমার বিরুদ্ধে বা তোমার কোনো বক্তব্যের বিরুদ্ধে কিছু লিখলাম, তুমি তার জবাব না দিয়ে বললে আরে অপরিচিত টাকা পেয়ে লেখে, কিংবা মৃত লোকের সাক্ষী মেনে লেখে। কিন্তু আমি মৃত লোককে সাক্ষী মেনে লিখি বা অর্থ পেয়েই লিখে থাকি, আমি যে বক্তব্যটা রেখেছি তার প্রতিবাদ খুব কম হয়। আজীবন তিমির বিনাশী এই বুদ্ধিজীবী নিজ গুণে প্রতিটি মানুষের কাছে প্রথিতযশা। তার কাজই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। জয়তু আব্দুল গাফফার চৌধুরী। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। ভুল জন্ম নিবন্ধন সনদে ভোগান্তিতে রাজধানীবাসী, শোধরাতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বর্ষার আগে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা টাঙ্গাইলের 4 উপজেলার বাসিন্দারা। বেশি ক্ষতির মুখে নাগরপুর উপজেলার অর্ধশতাধিক গ্রাম। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। উপজেলা প্রশাসন বলছে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে আরো বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। এভাবেই ভাঙছে ফসলি জমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। চরম বিপাকে নদীপাড়ের বাসিন্দারা। সদর, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। সবচেয়ে তীব্র ভাঙন নাগরপুর উপজেলার দুবরিয়া, সলিমাবাদ, দত্তিওর ও ভাড়া ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে। পূর্বপুরুষের ঐতিহ্যবাহী বলরামপুর আজকে নদীর গর্ভে চলে যাচ্ছে। নদীগুলো অনেকদিন যাবৎ ভাঙছে, এখনো ভাঙতে আছে। আমাদের ভিটা ছেড়ে আমরা অন্য জায়গায় অসহায় হয়ে চলে যাচ্ছি। আমরা এত অসহায় পড়ছি যা বলার বাইরে, বুঝছেন? কার কাছে কি বলবো? পর্যন্ত কিভাবে আসাও, কিভাবে কি করছাও, কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই। যমুনার করাল গ্রাসে যে কোনো সময় বিলীন হতে পারে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা বন্ধের শঙ্কায় শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। যেখানে প্রতিদিন উপস্থিত ছিল 200, সেখানে আমাদের শিক্ষার্থী উপস্থিত 40-50 এরকম। বাকি শিক্ষার্থীগুলো তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অফিসে যারা গেছিল যৌথভাবে যাওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, স্কুল সরিয়ে অন্যত্র হয়তো একটা আপাতত অস্থায়ী একটা স্কুল করে দিবে। ভাঙন প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারি বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য অনেক জনবসতি ঘরবাড়ি রয়েছে, সেগুলি অসময়ে যে যমুনা নদীর ভাঙনের এটি কবলে পড়ছে এবং ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে এটি সরেজমিন পরিদর্শন করেছে। ভাঙন রোধে নদী পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, 21শে টেলিভিশন। এবার জনদুর্ভোগ। জন্ম নিবন্ধন সনদের ভুল শোধরাতে মাসের পর মাস ঘুরছেন সাধারণ মানুষ। হবে এই আশাতেই কারো কেটে গেছে বছরের পর বছর। তথ্য বিভ্রাটে পদে পদে ভোগান্তিতে মানুষ। ইয়াকুব লিটুর ছবিতে আরো বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ভুল হয়েছে জন্ম সনদ, আর তা ঠিক করতেই দিনের পর দিন ধর্ণা অফিসে অফিসে। আমার নাম ছিল শামিরুল্লাহ বাবুল, কিন্তু আমার নামের আগে দিয়েছে শামিরুল্লাহ বেগম। এই বেগমটা কাটার জন্য আমাকে 13 বছর ঘুরতে হয়েছে।
জন্ম সনদে নাম কিংবা ঠিকানা ভুলের তালিকায় আছেন বিভিন্ন শ্রেণী, পেশা আর বয়সের মানুষ। এই ভুলের কারণে প্রশাসনিক ও সামাজিক বহুবিধ কাজে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। আমি জন্ম নিবন্ধন করতে দিয়েছিলাম, তো ওইখান থেকে বলতেছে যে আপনার নামে অলরেডি একজনের জন্ম নিবন্ধন করা আছে। সকল কাগজপত্রে আমার সাল ঠিক আছে 2005, কিন্তু অনলাইনে গিয়ে দেখি 2006 দেওয়া। মায়ের নাম দেয় নাই, বাপের নাম ভুল করে রাখছে, জন্ম তারিখও ভুল করে রাখছে। এখন আমি সংশোধনের জন্য সে জন্ম তারিখ সংশোধন ওনারা নোটিশ দিয়া বন্ধ করে রাখছে। পরে আমি উপর থেকে ফোন টোন করাই, তারপরে ঠিক করছি। গ্রামের চেয়ে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ভুলের তালিকা সবচেয়ে বেশি। এজন্য খোদ কর্পোরেশন কর্মকর্তাদেরই দোষ দিলেন কাউন্সিলররা। এখন একটা জন্ম নিবন্ধন আজকে যাবে, গিয়ে জমা দিবে, বলবে পরশুদিন আসেন, পরশুদিন গেলে হয় নাই, তারপরে ওনার যেতে হয়, ওখানে যে ভাড়া লাগতেছে, তারপরে ওনাকে আবার কিছু খুশি করাইতে হয়, খুশিটা দিতে হয়। তো এগুলো তো আমরা মাইনে নিতে পারি না। প্রতিটা ওয়ার্ডে একজন বসুক, পয়সা দিয়ে দেব, তৈরি হয়রানির শিকার হবে না। সিটি কর্পোরেশন বলছে দুর্ভোগ বন্ধে চেষ্টার কমতি নেই। এই সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমটা আরও কীভাবে সহজ করা যায় সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, কখনো কখনো ইচ্ছে করেও ভুল করা হয়েছে তাদের জন্ম সনদে। দেশের বাইরে আছেন এমন ব্যক্তিদেরও এনতার অভিযোগ এ ব্যাপারে। আমার অনলাইনে যে সময় আসছে তখন দেখতেছে আমার যে 9 এক বছর বেশি। বাংলাদেশ ব্যতীত অন্য কোথাও থেকে এটা সংশোধন করা যাবে না, কিন্তু তারপরেও আমাকে এটা সংশোধনের জন্য রোমে যেতে হবে। রোমে যাওয়ার পরে এটা আমার বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিলে তারপরে এটা হচ্ছে কি আপনার সংশোধন হবে। তাহলে আমি কেন রোমে যাব? জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে গিয়ে বছরের পর বছর যেভাবে মানুষকে ঘুরতে হচ্ছে, তাতে তাদের মনে হয়েছে জন্মই বুঝি আজন্মের পাপ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। সব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, হজ কার্যক্রমের উদ্বোধন। 13 ফাটলে শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, ঝুঁকিপূর্ণ ভবনে মারাত্মক ক্ষয়ক্ষতির সংখ্যা। পেঁয়াজ, আদা, রসুনের ঝাঁজ বাড়ছে, ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী সবজির দাম, বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।